স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি আমি তানভীর খন্দকার। আজ সকালে হঠাৎ বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সকাল 7টার পর তুমুল বৃষ্টিপাত শুরু হয়। 1.5 ঘন্টা ধরে চলা এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থান, বিশেষ করে নিচু এলাকায় পানি জমে যায়। এতে বেশ ভোগান্তিতে পড়েন নগরবাসী। তবে বৃষ্টি থামার পর অনেক স্থানে ধীরে ধীরে পানি সরে যায়। রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের 61তম কনভেনশনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটা নতুন দিক আসছে, হাইড্রোজেন। এই হাইড্রোজেনের ক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যেই আমরা পদক্ষেপ নিয়েছি। এখানে আমাদের গবেষণাও দরকার এবং এই হাইড্রোজেন বিদ্যুৎ কীভাবে উৎপাদন করা যায় সে বিষয়েও চিন্তা ভাবনা করা এবং গবেষণা করা এবং সেদিকে এগিয়ে যাওয়া। পৃথিবীর বিভিন্ন দেশে সেটা শুরু হয়ে গেছে। যাও, একই সাথে আমরা স্বল্প খরচে যন্ত্রপাতি, টেকসই যন্ত্রপাতি নির্মাণ, স্থাপনা নির্মাণ, মেরামত সেগুলি আমাদের করতে হবে। তার জন্য আমাদের গবেষণা দরকার, কারণ আমাদের অতিবৃষ্টি হয়, আমাদের ভূমিকম্প প্রবণ এলাকা আর জলবায়ু অভিঘাতে তো সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া দরকার। আর বিশেষ করে আমাদের এইটুকু একটা ভূখণ্ড, আমাদের বিশাল জনগোষ্ঠী, কাজে আমাদের যে সম্পদেরও সীমাবদ্ধতা রয়েছে সেটা মাথায় রেখেই আমরা কিভাবে আমাদের বিকল্প জ্বালানি উদ্ভাবন করতে পারি, কিভাবে স্বল্প খরচে আমরা আমাদের উন্নয়নের কাজটা আমরা সচল রাখতে পারি, আমাদের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত কিভাবে করতে পারি। কারণ একটি দেশে আমরা যখন হাতে নিয়ে কোনো পরিকল্পনা, আপনারা জানেন যে আমাদের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের লক্ষ্য হচ্ছে তৃণমূল থেকে উন্নয়নটা করা। কারণ তৃণমূল থেকে মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি করা, তৃণমূল থেকে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা, শিল্পায়নের সাথে সাথে আমাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা, তাহলে আমাদের নিজস্ব বিশাল বাজার, সেই বাজার আমাদের সৃষ্টি হবে। সেদিকে লক্ষ্য রেখেই আমাদের প্রত্যেকটা পরিকল্পনা হাতে নেওয়া হয়। আমরা ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশ করেছি, আমরা এখন স্মার্ট বাংলাদেশ করব। আমরা ই গভর্নেন্স ইতিমধ্যেই চালু করেছি, কাজে আমাদের ই গভর্নেন্স হবে, ই ইকোনমি হবে, আমাদের জনশক্তি তারাও দক্ষ জনশক্তি হবে, আমাদের সমাজ ব্যবস্থাটা সেটা আমাদের স্মার্ট সমাজ ব্যবস্থা হবে। সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের প্রত্যেকটা লক্ষ্য জনগণের দোরগোড়ায় আমরা যেন তাদের সেবাটা পৌঁছে দিতে পারি। আর আমরা যখন সরকারে আসি, সরকার আসার আগেও আমাদের দল হিসেবে আমাদের নিজস্ব কতগুলি পরিকল্পনা থাকে। আমাদের অর্থনৈতিক পরিকল্পনা এবং বিভিন্ন সেক্টর পরিকল্পনা, আমাদের দলের বিভিন্ন উপকমিটি তারা সেমিনার করে, কাজ করে, আমরা আমাদের ঘোষণাপত্র বা সেখানে সেগুলি ঘোষণা দিয়ে থাকি, আমরা সেভাবে পরিকল্পনা নিই। কাজে সরকার এসে যেন আর আমাদের দেরি করতে না হয়, আমরা যেন কাজ তাড়াতাড়ি শুরু করতে পারি। আমাদের সবথেকে অগ্রাধিকার 96 সালে দিয়েছিলাম খাদ্য উৎপাদন। কারণ আমি যখন সরকার গঠন করি তখন দেখলাম 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি দেশে, দুর্ভিক্ষ প্রতিনিয়ত প্রতি বছর বিভিন্ন এলাকায়। আমরা সিদ্ধান্ত নিলাম আগে এই দুর্ভিক্ষ বন্ধ করা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। আমরা কিন্তু তা করতে পেরেছি। সেখানে গবেষণার মাধ্যমেই কিন্তু আজকে আমরা এই উৎপাদন বৃদ্ধি করে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের খাদ্য এখন শুধু উৎপাদন করলে হবে না, সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। আর সেই সংরক্ষণটাও একটু দীর্ঘমেয়াদী। আমরা একটা সাইলো করেছি সান্তাহারে, যেখানে 2-3 বছর আমাদের চাল মজুদ থাকতে পারে, কিন্তু সেটা পরিমাণে কম। আরও কয়েকটা জায়গা আমাদের করা দরকার এবং আমাদের তরি তরকারি, ফল, মূল, মাছ, মাংস যা উৎপাদন হচ্ছে সেগুলিকে সংরক্ষণ করা, প্রক্রিয়াজাত করা, দেশের মানুষের চাহিদা মেটানো এবং বিদেশে রপ্তানি করা। সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের গবেষণা দরকার, পরিকল্পনা দরকার। কারণ গবেষণা চলমান। আমি আজকে একটা বীজ উদ্ভাবন করলাম, এটা কিন্তু কয়েকবার ব্যবহার করার ফলে
তার ওই উৎপাদন সক্ষমতা কমে যায়। সাথে সাথে আমাকে আবার নতুন একটা সেখানে প্রতিস্থাপন করতে হয়। এই জন্য আমাদের গবেষণা সবসময় চলমান থাকতেই হবে। আর সেই ক্ষেত্রে যেহেতু আমরা যান্ত্রিকরণ করছি, আমি মনে করি প্রকৌশলী যে গবেষণা সেটাও আমাদের একান্তভাবে প্রয়োজন। অনেকে প্রশ্ন তোলেন যে পৃথিবীর অনেক দেশে রাস্তা বানাতে এত খরচ, বাংলাদেশে এত বেশি খরচ হয় কেন, অন্য দেশে কম খরচ হয়? যারা এই প্রশ্নটা করেন আমার মনে হয় তারা বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নেই। কারণ আমাদের মাটি তো নরম মাটি, যেটাকে বলে দোআঁশ মাটি, জোবা মাটি। সেখানে যদি আমি টেকসই একটা কিছু করতে যাই তাহলে আগে আমাকে ওই মাটিটাকেই তৈরি করতে হয়। মাটিটা যদি যথাযথভাবে তৈরি করে তারপরে আমরা করতে পারি তাহলে সেটা টেকসই হয়। নইলে দর্শক শুনছিলেন বাংলাদেশ টেলিভিশনের সৌজন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য। চলে যাচ্ছি পরের সংবাদে। সরকার উৎখাত ও নির্বাচন ঠেকানোর আন্দোলনে বিএনপি কার্যত ব্যর্থ হলেও দলটির নেতাকর্মীরা তা মানছেন না। তারা বলছেন আন্দোলন শেষ হয়নি, তা আবার গতিশীল হবে। রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশের পর সবচেয়ে কঠিন সময় পার করেছে বিএনপি। দলের শীর্ষ নেতা খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি। যদিও অসুস্থ বিবেচনায় সরকার খালেদা জিয়ার সাজা স্থগিত করে বাসায় থেকে চিকিৎসার সুযোগ করে দিয়েছে। আরেক নেতা তারেক রহমান সাজাপ্রাপ্ত হয়ে পলাতক আসামি হিসাবে দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করছেন। বিএনপির মহাসচিব সহ অন্য নেতাদের বিরুদ্ধেও রয়েছে অসংখ্য মামলা। এমন অবস্থায় দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে মাঠের আন্দোলনে আবারও নিজেদের ব্যর্থ প্রমাণ করেছে দলটি। কিন্তু বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের চিন্তাভাবনা কিছুটা ভিন্ন। তারা মনে করেন সক্রিয় আন্দোলনে বিএনপি ব্যর্থ নয় বলেই শীর্ষ নেতাদের আটকে নির্বাচন করেছে সরকার। যে গত 17 বছরে আমাদের যে আন্দোলন সংগ্রামে প্রতিটা পর্বে, আন্দোলনের প্রতিটা চ্যাপ্টারের পরে কিন্তু বিএনপি আরো শক্তিশালী হয়ে আরো জোরালোভাবে মাঠে অবস্থান করেছে। আমাদের মহাসচিব অসুস্থ, উনি এখন লাঠিপড় দিয়ে চলে, এই অবস্থায় ওনাকে জেলে দিচ্ছে। যদি এই সরকারের ভয় না থাকতো তাহলে আব্বাস ভাই, আমির হোসেন মাহমুদ অথবা আমাদের মহাসচিবকে জেলে দিয়ে নির্বাচন করতো না। নির্বাচনের পর দলের লাভ ক্ষতি নিয়ে তর্ক বিতর্ক পেছনে ফেলে সফল না হওয়া পর্যন্ত আন্দোলন আরো গতিশীল করার হুঁশিয়ারি দেন নেতারা। দিন আমাদের কর্মী সংখ্যা বেড়েই চলেছে, আরো বাড়বে। এক সময় এই সংখ্যা বাড়তে বাড়তে এই ফ্যাসিস্ট সরকারের পায়ের নিচে মারি থাকবে না, তারা পদত্যাগে বাধ্য হবে। দলের কাছে আমার দাবি আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে, আরো বেগবান করতে হবে। আগামীতে সক্রিয় আন্দোলনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে ঘরে ফিরবেন বলেও দাবি বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। পণ্যের সমাহার নিয়ে রিমার্ক এলএলসি ইউএসের অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ড অংশগ্রহণ করেছে ইউএস ট্রেড শো 2024-এ। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ, অ্যামচ্যাম ও ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস যৌথভাবে 29তম এই ট্রেড শোর আয়োজন করে। প্রথম দিন থেকে রিমার্ক হারল্যান্ডের গ্র্যান্ড প্যাভিলিয়ন দর্শনার্থীদের নজর কাড়ে। ভেজাল ও নকল পণ্যের ছড়াছড়ি রোধে রিমার্ক হারল্যান্ড কাজ করে যাচ্ছে বলে জানায় প্রতিষ্ঠানটি কর্তৃপক্ষ। কোপা আমেরিকার স্কোয়াডে নেই ব্রাজিলের তারকা মিডফিল্ডার কাসেমিরো ও রিচার্লিসন। শুক্রবার ব্রাজিলের নতুন কোচ দোরিভাল জুনিয়র আগামী জুনের কোপা আমেরিকার স্কোয়াড ঘোষণা করেন। তরুণ এনরিক তারকা স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়ারের বড় নাম নেইমারহীন এই দলে জায়গা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা স্ট্রাইকার অ্যান্থনির। বিশ্বকাপ বাছাইয়ে টানা 3 হারের পর দ্বিতীয় দায়িত্ব নেন দোরিভাল জুনিয়র। তার অধীনে ইংল্যান্ডকে হারিয়েছে তারা, ড্র করেছে স্পেনের সাথে। এই ছিল আজকের মতো। পরের সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ। আমাদের পরের সংবাদ দেখবেন অবশ্যই এবং সাথে থাকবেন। আমাদের আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকবেন ডিজিটাল প্ল্যাটফর্মে।